সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার শুভেচ্ছা নাও। আশা করি সবাই ভালো আছো। সুভাটা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঘরে থাকি ক্লাস করি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র। অনেক দিন যাবৎ আমরা একটি শব্দের সাথে বেশ পরিচিত, প্রায় শুনে থাকি। ঢাকায় 3 জন লোক করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। খুলনাতে 5 জন লোকের মধ্যে করোনার উপসর্গ পাওয়া গিয়েছে। এই যে উপসর্গ, এটা হলো লক্ষণ। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রেও একটি অধ্যায় রয়েছে উপসর্গ। আজ আমি সেই উপসর্গ নিয়ে আলোচনা করব। তবে এটি করোনার উপসর্গ নয়। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে যে উপসর্গ রয়েছে আমি সে বিষয়ে আলোচনা করব। প্রথমে আসি শিখন ফল। এই যে উপসর্গ যে অধ্যায় আছে সেটি পাঠ করে আমরা কি শিখতে পারবো বা আমাদের কি লাভ। 1 নাম্বার, আমরা উপসর্গের পরিচিতি। উপসর্গের পরিচিতি সম্পর্কে জানতে পারব। উপসর্গের প্রকারভেদ সম্পর্কে জানতে পারব। উপসর্গের প্রয়োগ সম্পর্কে জানতে পারব। উপসর্গের যে উদাহরণ আছে সে সম্পর্কে জানতে পারব। প্রথমে আসি উপসর্গ কি। উপসর্গ কি? উপসর্গ হলো একটি অব্যয়সূচক শব্দাংশ। অব্যয়সূচক শব্দাংশ। অব্যয়, ন ব্যয়, যার কোনো পরিবর্তন নেই, যার কোনো পরিবর্তন নেই, যার কোনো নিজস্ব অর্থ নেই, যার কোনো স্বাধীনতা নেই, যেগুলো অন্য শব্দ বা ধাতুর পূর্বে বসে নূতন শব্দের সৃষ্টি করে, সেটাই হলো উপসর্গ। যদি একটু গুছিয়ে বলি তাহলে বলতে হবে বাংলা ভাষায় কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যার কোনো নির্দিষ্ট অর্থ নেই, যার কোনো স্বাধীনতা নেই, যেগুলো অন্য শব্দ বা ধাতুর পূর্বে বসে শব্দের নূতন অর্থ প্রকাশ করে, তাকেই বলে উপসর্গ। উপসর্গ ব্যবহারের ফলে শব্দের বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয়। উপসর্গ ব্যবহারের ফলে শব্দের পরিবর্তন আনয়ন করে, যেমন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। 2 নাম্বার, শব্দের অর্থের পূর্ণতা আনয়ন করে। 3 নাম্বার, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়। 4 নাম্বার, শব্দের অর্থের সংকোচন ঘটায়। শব্দের অর্থের পরিবর্তন আনয়ন করে। তাহলে আমরা যদি শব্দের আগে অথবা ধাতুর আগে যদি উপসর্গ ব্যবহার করি তাহলে কি হবে? নতুন অর্থবোধক শব্দ তৈরি হবে, 1 নাম্বার। 2 নম্বর হলো
শব্দের অর্থের পূর্ণতায়ন করবে, সুন্দর একটা শব্দের অর্থ আসবে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটবে, বৃদ্ধি ঘটবে, শব্দের অর্থের সংকোচন ঘটবে, অনেক সময় পরিবর্তন আসবে, শব্দের অর্থের আগে যে অর্থ ছিল সম্পূর্ণ অর্থের একটা নতুন রূপ নিয়ে আসবে। এবারে আসি উপসর্গের বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমার সংজ্ঞার ভিতরেই নিহিত রয়েছে। উপসর্গের বৈশিষ্ট্য আমার সংজ্ঞায় কি বলেছিলাম? সংজ্ঞায় বলেছিলাম উপসর্গ হলো কতগুলো অব্যয়সূচক শব্দাংশ। তাহলে বৈশিষ্ট্যে বলা যাবে উপসর্গ হলো অব্যয়সূচক শব্দাংশ। বলছিলাম কি এর কোনো নিজস্ব অর্থ নেই, নিজস্ব অর্থ নেই। এগুলো এই যে অব্যয়সূচক শব্দাংশগুলো ধাতু বা শব্দের পূর্বে বসে, ধাতু বা শব্দের পূর্বে বসে কী করে একটি নূতন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য দিয়েই আমি সংজ্ঞা করতে পারবো। তাহলে উপসর্গ কি? উপসর্গ হলো একটি অব্যয়সূচক শব্দাংশ যার কোনো নিজস্ব অর্থ নেই, যেগুলো ধাতু বা শব্দের পূর্বে বসে নূতন অর্থবোধক শব্দ সৃষ্টি করে, তাহাই হলো উপসর্গ। কয়েকটা উদাহরণ দেই, তাহলে তোমরা আরও পরিষ্কার হবে। যেমন মনে করা একটি শব্দ নেতা, আমাদের কাছে খুবই পরিচিত। নেতা, 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 এগুলো হলো শব্দ। এর আগে আমি উপসর্গ ব্যবহার করি। প্রো একটি উপসর্গ, প্রো নেতা। উপ একটা উপসর্গ, উপনেতা। অভি একটা উপসর্গ, অভিনেতা। পাতি, পাতি ব্যবহার করলাম, পাতিও একটি উপসর্গ, পাতিনেতা। পাতিনেতা মানে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়। উপনেতাও ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়। তাহলে এই যে প্রো একটা উপসর্গ, উপ একটা উপসর্গ, অভি একটা উপসর্গ, পাতি একটা উপসর্গ। এই উপসর্গগুলো শব্দের আগে ব্যবহার হয়েছে এবং শব্দের আগে ব্যবহার হয়ে নূতন অর্থবোধক শব্দ সৃষ্টি করেছে। এটাই হলো উপসর্গের বৈশিষ্ট্য। যেমন ভাত, 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 দুটি শব্দ। এর আগে আমি একটা উপসর্গ ব্যবহার করি, হা, হা ভাত। হা ভাত মানে ভাতের অভাব, হা ভাত। প্রভাত, প্রো একটা উপসর্গ, প্রো আগে বসালাম, প্রভাত মানে সকালবেলা। তাহলে এই যে আগে ছিল আমার শব্দ ভাত, ভাতের পূর্বে আমি হা ব্যবহার করলাম, হা এবং প্রো, এটা হলো উপসর্গ। এই যে হা এবং প্রো এর কোনো নিজস্ব অর্থ নেই, এগুলো কি করলো? শব্দ বা ধাতুর আগে বসে নূতন অর্থবোধক শব্দের সৃষ্টি করেছে। যেমন হা ভাত, ভাতের অভাব, প্রভাত অর্থাৎ সকালবেলা। এবারে আসি প্রকারভেদ। প্রকারভেদ, উপসর্গকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বাংলা উপসর্গ, একটা হলো তৎসম উপসর্গ, আর একটি হলো বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ,
তৎসম বা সংস্কৃত উপসর্গ। আর একটা হলো বিদেশি উপসর্গ। বাংলা সংস্কৃত উপসর্গ হলো 21টি, তৎসম উপসর্গ হলো 20টি এবং বিদেশি উপসর্গ হলো অনির্দিষ্ট। বাংলা উপসর্গ কি? প্রাচীন আর্যদের আগমনের পর বাংলা ভাষায় কিছু উপসর্গ রয়ে গেছে, সেটি হবে বাংলা উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ, যে সকল উপসর্গ সংস্কৃত ভাষা থেকে এসেছে সেটা হবে তৎসম বা সংস্কৃত উপসর্গ। আর বিদেশি উপসর্গ, যে সকল উপসর্গ বিদেশি ভাষা থেকে এসেছে সেটি হলো বিদেশি উপসর্গ। যেমন আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি বিভিন্ন ভাষা থেকে উপসর্গ এসেছে। আজ আমি বাংলা উপসর্গর যে 21টি ভাগ আছে আমি সে সম্পর্কে আলোচনা করব। বাংলা উপসর্গ। তাহলে বাংলা উপসর্গের সংখ্যা কয়টি? বাংলা উপসর্গের সংখ্যা হলো 21টি। প্রাচীন আর্যদের আগমনের পর থেকে বাংলা ভাষায় যে সকল উপসর্গ রয়ে গেছে সেটি হলো বাংলা উপসর্গ। এর সংখ্যা হলো 21টি। এই যে 21টি একটু তোমাদের মুখস্থে রাখা একটু কষ্ট। এই সংখ্যাগুলো, এই নামগুলো একটু ছন্দাকারে যদি পড়ো তাহলে মনে থাকে। অ অঘা, অজ অনা, আ আরো, আনো আবো, ইতি উন, কদকু, নিপাতি, বিভর, রাম শশা, সুহা। আবারও বলছি, অ অঘা, অজ অনা, আ আরো, আনো আবো, ইতি উন, কদকু, নিপাতি, বিভর, রাম শশা, সুহা। এই যে বাংলা উপসর্গ, এই বাংলা উপসর্গের যে প্রয়োগ আছে, এখন সেই প্রয়োগ সম্পর্কে আমরা একটু ধারণা নেই। যেমন কাজ, পয়া। অ হলো একটি উপসর্গ, অকাজ, অপয়া। অ মানে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। অকাজ, যার কাজের না। অপয়া, অপয়া মানে অশুভ বা অভাগা, এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে আসি, রাম একটি শব্দ, চণ্ডী একটা শব্দ, অঘা একটা উপসর্গ। অঘা অর্থ বোকা, অঘারাম, অঘারাম, অঘাচণ্ডী। অঘারাম, অঘাচণ্ডী সাধারণত আমরা বোকা অর্থে ব্যবহার করি। পারাগা, বৃষ্টি। একটা আছে অজ, অজ মানে কি? অভাব, অজ পরাগা, অজ পারাগা, সরি, অজ বৃষ্টি হবে না, এটা হবে মূর্খ, অজ মূর্খ। অজ পারাগা, পারাগা একটা শব্দ, মূর্খ একটি শব্দ। তার আগে আমি অজ উপসর্গ ব্যবহার করেছি, মূর্খ উপসর্গ ব্যবহার করেছি। এই অজ অর্থ হলো নিতান্ত, নিতান্তই পারাগা, একদম কোনো যেখানে আধুনিকতার ছোঁয়া নেই। অজ পারাগা, অজ মূর্খ, যেখানে কোনো শিক্ষাগতা নেই, এটা বোঝানো হয়েছে। এরপরে দেখো, দর, বৃষ্টি, দুটি শব্দ। এর আগে যদি আমি অনা ব্যবহার করি, অনা, অনা উপসর্গ, অনাদর, অনাবৃষ্টি। অনা মানে অভাব, অনাদর আদরের অভাব, অনাবৃষ্টি বৃষ্টির অভাব।
কাঠ, গাছা। আকাঠ, মানে বাজে, মানে খারাপ। আকাঠ খারাপ কাঠ, আগাছা যেটা গাছ নয়, মানে বাজে গাছ। এরপর আছে চোখে, নয়নে। আর একটা হলো উপসর্গ আর মানে বক্র বা বাঁকা। আর চোখে, আর আগে বসালাম, আর চোখে, আর নয়নে। আর চোখে, আর নয়নে, মানে বাঁকা চোখে, বাঁকা নয়নে। তাহলে নূতন অর্থবোধক শব্দের সৃষ্টি হয়। এরপরে চান, মান, দুটি শব্দ। এর আগে একটা উপসর্গ ব্যবহার করি, আনচান। আনমনা, আনচান, আনমনা। চান একটা শব্দ, মনা একটি শব্দ। আনমনা, মানে বিক্ষিপ্ত, আনমনা। আনচান, মনটা স্থির না, আনমনা। তাহলে নূতন অর্থবোধক শব্দ সৃষ্টি হচ্ছে এই উপসর্গ ব্যবহার করে। এরপর আছে ছায়া, ডাল, দুটি শব্দ। তার আগে যদি আমি উপসর্গ আপ ব্যবহার করি, আপ ছায়া, আপ ডাল। এই যে উপসর্গ আপ, এটির দ্বারা অস্পষ্টতা বোঝা যাচ্ছে। আপ ছায়া মানে পরিষ্কার না, আপ ডাল মানে আড়াল বোঝা যাচ্ছে, অস্পষ্টতা, দেখা যাচ্ছে না। কথা, হাস, দুটি শব্দ। এর আগে উপসর্গ ব্যবহার করি, ইতি কথা। উপসর্গ ব্যবহার করলাম, ইতিহাস, ইতি কথা। ইতি মানে পুরানো কথা, ইতিহাস পুরানো ঘটনা। তাহলে এই যে ইতি ব্যবহার করে নতুন আবার শব্দের সৃষ্টি হয়েছে, অর্থবোধক শব্দের সৃষ্টি হয়েছে। এরপর আছে 30। এর আগে আমি উনো ব্যবহার করি, 29। উনো একটা হলো উপসর্গ। 29, 30 থেকে কম, উনো মানে কম, 30 থেকে 1 কম, 29। বেল, বেল একটা শব্দ। তার আগে যদি আমি কদ ব্যবহার করি, কদ বেল, কদ বেল মানে ছোট বেল, মানে নিন্দিত। কদর্য, জয়রেপ একটা ধাতু। তার আগে যদি আমি কদ ব্যবহার করি, কদর্য মানে নিন্দিত অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে একটি শব্দ বেল, একটি ধাতু হলো জয়রেপ, এর আগে আমি উপসর্গ ব্যবহার করেছি। তাহলে দুটি নূতন অর্থবোধক শব্দের সৃষ্টি হয়েছে। এটাই হলো উপসর্গের কাজ। এরপর আছে অভ্যাস, নজর। একটা উপসর্গ আছে কু যদি ব্যবহার করি, কু অভ্যাস, কু নজর। কু মানে খারাপ অভ্যাস, খারাপ নজর, অন্য অর্থ এসে গেছে। এরপর আছে খুঁত, খোঁজ। এর আগে যদি আমি নি উপসর্গ ব্যবহার করি, নিখুঁত, নিখোঁজ। নি অর্থ হলো নেই, যার কোনো খুঁত নেই, যার কোনো খোঁজ নেই, এটা হলো নিখোঁজ। এরপরে আসি হাঁস, লেবু, দুটি শব্দ। এর আগে আমি উপসর্গ ব্যবহার করি, পাতিহাঁস, পাতি লেবু। পাতি মানে ছোট বোঝানো হয়েছে। পাতিহাঁস, পাতি লেবু। লেবুদের মধ্যে যেটা ছোট, হাঁসের মধ্যে যেটা ছোট, সেটা হলো পাতিহাঁস। ফল,
পথ, উপসর্গ রয়েছে বি, বি ফল, বি পথ, বি মানে ভিন্নতা, পরিবর্তন, নতুন অর্থ আনয়ন হয়েছে। এরপর আসি পুর, দুপুর, এর আগে ভর একটা উপসর্গ আছে বসালাম, ভরপুর, ভর দুপুর, ভর মানে পরিপূর্ণতা, পরিপূর্ণ, ভরপুর, ভর দুপুর, দুপুরে একদম পরিপূর্ণ। এরপরে দুটি শব্দ লিখি, একটা হলো ছাগল, আর একটা লিখলাম দা। এর আগে উপসর্গ ব্যবহার করি, রাম, রাম মানে বড়, রাম ছাগল, রামদা। তাহলে ছাগলের যেটা বড় জাত সেটা হলো রাম ছাগল, দায়ের যেটা বড় সেটা হলো রামদা। তাহলে নূতন অর্থ সৃষ্টি হয়েছে উপসর্গ ব্যবহারের মাধ্যমে। এরপর আছে রব, লাজ, সরব, স মানে সঙ্গে, সলাজ, সলাজ, লাজের সঙ্গে, সরব মানে জোরে উচ্চারণের সঙ্গে। জিরা, জিরার আগে যদি একটি উপসর্গ ব্যবহার করি সা, শাহ জিরা, শাহ, শাহ মানে উৎকৃষ্ট, উৎকৃষ্ট মানের জিরা, শাহ জিরা। নজর, খবর, এর আগে যদি আমি সু ব্যবহার করি, সু, সু মানে ভালো বা সুন্দর, সুনজর, সুখবর, অর্থের পরিবর্তন এসেছে। এরপরে আসি ভাতে, আর একটা আছে ঘরে, দুইটি আলাদা শব্দ। এর আগে উপসর্গ ব্যবহার করলাম হা, হা, একটা আসলো হা ভাতে, একটা আসলো হা ঘরে। হা ভাতে অর্থের পরিবর্তন এসেছে, হা ভাতে মানে ভাতের অভাবে, হা ঘরে মানে ঘরের অভাবে। এই ছিল তোমাদের 21টি উপসর্গ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা এই উপসর্গ পাঠ করে আমরা কি শিখতে পেলাম? উপসর্গ পাঠ করে আমরা বুঝতে পারলাম উপসর্গ হলো একটি অব্যয়সূচক শব্দাংশ, যার কোনো নির্দিষ্ট অর্থ নেই, যে স্বাধীনভাবে বসতে পারে না, যে শব্দ বা ধাতুর আগে বসে নূতন অর্থবোধক শব্দের সৃষ্টি করে, সেটাই হবে উপসর্গ। উপসর্গ কয়টি? উপসর্গ হলো 3টি। একটা হলো বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ হলো 21টি, তৎসম উপসর্গ হলো 20টি এবং সংস্কৃত উপসর্গ হলো অনির্দিষ্ট। তাহলে আজকে আমি পড়ালাম বাংলা উপসর্গ। সেই বাংলা উপসর্গ 21টি কী কী আবার বলছি: অ অঘা, অজ অনা, আ আরো, আনো আবো, ইতি উনো, কদকু, নিপাতি, বিভর, রাম শশা, সুহা। এবারে বাড়ির কাজ। 1 নাম্বার, উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রকারভেদ, বাংলা উপসর্গের নাম, এর প্রয়োগ, এর উদাহরণ। তাহলে বাড়ির কাজ থাকবে উপসর্গ কাকে বলে, উপসর্গ প্রকারভেদ অর্থাৎ উপসর্গ কত প্রকার ও কী কী, বাংলা যে উপসর্গ আছে 21টি, সেই উপসর্গের নাম, এই 21টি উপসর্গের প্রয়োগ এবং এর উদাহরণ। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।